জনাব অজয় দাশগুপ্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে। জি, অজয় দা, একটা বিষয় নিয়ে আলোচনা শুরুতেই করতে চাই। আমি এত বড় কোনো ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় চলে আসলাম। কারণ আমি দেখেছি আপনার সঙ্গে কথা বলার সময় আমার ধারণা লোকে আমার কথা না আপনার কথা শুনতে চায়। এই যে এই সরাসরি চলে এলাম। আহ, আপনি এটা লক্ষ্য উভয় করেছেন গত উভয় কয়েকদিন ধরে পাক্ষিক। আমাদের আপনি দেশে বলতে মানে দেন, আপনি বলতে দেন এই জন্য শুনতে পায় এবং উভয় পাক্ষিক এটা। আচ্ছা, বলুন। আপনি দেখেছেন কয়েকদিন ধরে আমাদের দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আহ, এটা কিন্তু আমারও মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। আপনি রাজনৈতিক ভাবে যে পরিবর্তনই করেন না কেন, যদি সাংস্কৃতিক ভাবে পরিবর্তনটা যদি একসঙ্গে না অগ্রসর হয়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক পরিবর্তনকে ধারণও করা যায় না, টিকিয়েও রাখা যায় না। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা। অস্থিরতা কেমন? সবাই যেন সিদ্ধান্ত নিয়ে বসেছে যে আমাদের এই দেশের এই মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মানে দূরে ঠেলে দেওয়ার জন্য এবং বলার জন্য যে এই সংস্কৃতি কোনো প্রয়োজনীয় বিষয় নয়। এবং সেই জন্য বাউল গান যারা গান, তাদেরকে সম্মেলন করতে দেওয়া হবে না, তাদেরকে এগুলি গাইতে দেওয়া হবে না, এই যে একটা বিষয় চলছে। পাশাপাশি আমরা দেখছি যে প্রাথমিক বিদ্যালয় স্কুলে সঙ্গীত শিক্ষক, সঙ্গীত শিক্ষা, এটা নিয়েও যেন একটা বড় ধরনের আপত্তি। তো এই পরিবর্তনটা কি আমাদেরকে আসলে মানে সামনের দিকে নিয়ে নিয়ে যাবে সারা বিশ্বের প্রেক্ষিতে? আমি প্রথমে আপনাকে একটা কথা বলি। তা আলাউদ্দিন খাঁর একটা কথা আছে, অথবা বিসমিল্লাহ খাঁর কথাটা, যে তুমি যদি এইসব মানুষদের গান শিখিয়ে দাও, সুর শিখিয়ে দাও, যাদের কথা বলা হচ্ছে, যারা ক্ষমতায় যারা যুদ্ধ করে তাদের কথা, তাহলে তারা আর যুদ্ধ করবে না। সুর এবং সঙ্গীতের এইরকম একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে থাকে। তো মূল কথাটায় ফিরে আসি আপনার। বাংলাদেশে বাউলদের গান নিষিদ্ধ করা, তাদেরকে অত্যাচার করা, গ্রেপ্তার করা, নানা ধরনের হুমকি ধামকি, এবং এটা কিন্তু আজ নয়। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও লালন ফকিরের এই গানের উপর হাত আছে। কিন্তু তখন বিষয়টা, যেহেতু সরকার পক্ষ চাইতো না বলে আমরা ধরেছিলাম, বিষয়টা নিয়ন্ত্রিত ছিল। এখন বিষয়টা নিয়ন্ত্রণে চলে আসে। আপনাকে এক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই গতকালকেও খবরে দেখেছেন যে পাকিস্তানি গায়ক আতিফ আবারও আসছেন। বিখ্যাত গায়ক, হ্যাঁ, এবং আপনার তরুণ তরুণীদের হৃদয় জয় করা। আমার প্রশ্ন হচ্ছে, আতিফ আসলাম কেন আসবেন না? অবশ্যই আসবেন। সংস্কৃতির তো দেয়াল নেই, যে দেশ সে দেশ থেকে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আতিফ আসলামের ওখানে তো আপনারা ঝামেলা করছেন না। আতিফ আসলাম গুলো গান, আতিফ আসলামেরটাও তো সুর। আপনি সেখানে কিন্তু ঝামেলা করছেন না। আপনি ঝামেলা করছেন লালন, হাসন, শাহ আব্দুল করিম, বাউলদের আপনি ভয় পাচ্ছেন। বাউলদের আপনি কেন ভয় পাচ্ছেন আমি পরিষ্কার করে বলি। কারণ বাউল হচ্ছে বাঙালির আত্মা। আপনি মন সামলাতে পারেন, আত্মাকে ভয় পান। আত্মাকে আপনি ভয় পান কেন? আত্মা মনের চাইতে শক্তিশালী। এই গান যখন দেহতত্ত্বের গান গায়, আমি খুব বিনয়ের সঙ্গে আপনাকে বলছি, যে যে কোনো পালা দুটো পক্ষ থাকে। ধরেন যে, আমি বললি ধরেন নিয়ে গান হচ্ছে, একটা রামের পক্ষে যাবে, রামের বিরুদ্ধে যাবে, শেষে এসে আর একটা গায়। তার মানে কি, প্রশ্নোত্তরের ভেতর দিয়ে তারা ওই সত্যটাকে প্রতিষ্ঠা, একজন ভিলেন হয়, একজন নায়ক হয়। এই এই তর্কগুলো মানতে চাচ্ছে না। এবং আপনি, আমরা যে কথা বলছি ধরেন, আমি তো এটা বহু জায়গায় বলেছি আমি, যে লালন কেন মহান দার্শনিক। মাঝে মাঝে উনি রবীন্দ্রনাথকে ছাপিয়ে যাওয়া দার্শনিক, যিনি প্রশ্ন করেন, তুমি হয় মুসলমান নারীর তরে কি হয় বিধান, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকাশ। এটা সহ্য করতে পারছেন না। এই যে আলো, তীব্র আলো যখন পড়ছে, যেই আলো পড়ছে, দুটো প্রাণী কিন্তু আর সহ্য করতে পারছে না, পেঁচা আর বাদুড়। এই পেঁচা আর বাদুড়রা যে উৎপাত গুলো শুরু করেছে, এই উৎপাত থেকে বেরোবার পথ আমাদের সংস্কৃতিকে রুদ্ধ করে দিয়েছে আগে। মোসাহেবির কাছে বিক্রি হয়ে, দোলপনা বিক্রি হয়ে, এবং যা নয় তা সত্য বলে, যা নয় তা নিয়ে গান রচনা করে, মনে হয় সংসদে কি নিয়ে গান হতো, আজকে সেই ভদ্র মহিলার টিকিও পাওয়া যাচ্ছে না।
মমতাজের কথা বলছি আমি, কি অসাধারণ কণ্ঠ ছিল কিন্তু। মানে যে বিষয়ে গান আমি দূরে চাই না, বাউলদের উপর এই যে অত্যাচার, এটা কিন্তু সংস্কৃতির উপর যে আক্রমণ, তার একটা তার একটা ধারাবাহিকতা, এবং তারা শক্তিশালী আছে, কারণ এরা জানে এটা নিশ্চিহ্ন করতে পারলে বুক হৃদয় খুবলে নেওয়া যাবে। সহজ মাসুদ ভাই, আমাদের দেশের নদীর কীর্তন, যে পোলাটা জিজ্ঞেস করছে তারে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোথায়, ব্রহ্মপুত্রের তীরে, তো ব্রহ্মপুত্র তো ব্রহ্মের ছেলে, নদীর নাম ব্রহ্মপুত্র, নদীর নামই কর্ণফুলী, নদীর নামই কীর্তন খোলা, নদীর নামই গঙ্গা, পাখির নামই আপনার ফিঙ্গি, পাখির না নামই না, কোয়েল, আমি তুমি আমি জানো না আমি কই? আপনাকে বলছি এই নামগুলি প্লিজ বললেন না, বললে পরে না এটা হলো ওই যে পাগলকে নৌকা ডুবানোর কথা মনে করা যাওয়ার মতো হতে পারে কিন্তু। বলতে পারে পরিবর্তন হ্যাঁ তাই হবে। তো খেয়াল করিনি, অতএব সব চেঞ্জ করবো। এখন আমরা কোন মানে আমি একটা জিনিস বুঝতেই পারছি না, প্রশ্নকে ভয় কেন? যারা আমাদের যে সমস্ত ধর্ম আছে আমাদের দেশে এবং এদের যারা প্রবর্তক এই ধর্মগুলি, তাহলে তো প্রশ্নকে ভয় পাওয়ার কথা না। প্রশ্ন একজন লোক প্রশ্ন করতেই পারে, প্রশ্নকে ভয় কেন? আমি এই প্রশ্ন তো মানুষকে সামনের দিকে অগ্রসর করে, আর এখন আপনি এখন ধরুন নদীর নাম মনে করে জি, দিচ্ছেন। ধরেন আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, অবশ্যই থাকতে হবে আমাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কেন এই যে যে প্রশ্নকে ভয় কেন? প্রশ্নকে ভয় পাবে তো ভিত্তিহীন, তাই না? এবং আপনি একটা জিনিস করেন, আপনি যে বিশ্বাসটা ধারণ করে আছেন, পৃথিবীতে এই যে 600 কোটি মানুষ, তার মধ্যে যদি 200 কোটি মানুষও ঈশ্বর বিশ্বাস করে, তারা কেউ ঈশ্বর দেখে নেই কিন্তু। এইটা হচ্ছে অদৃশ্যের শক্তি। অদৃশ্যের যে শক্তি, সেটা দৃশ্য শক্তির চাইতে অনেক বেশি শক্তিশালী। এই জায়গাটা ভুলে যাচ্ছে। এবং আমি মনে করি, আমি যদিও এই কথাটা বলতে চাই না, আপনি যেমন একটা ভালো বললেন যে নামগুলি মনে করাইলে নামগুলি পরিবর্তনের প্রসঙ্গ উঠবে, এই জায়গাটাও আমি মনে করা চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এই যে কিছু ধর্ম ব্যবসায়ী হাতে আমাদের জনসাধারণকে ছেড়ে দেওয়া হয়েছে এই ডিজিটাল যুগে, যাদের কোনো ধারণা নাই বিজ্ঞান, যাদের কোনো ধারণা নাই ভূত, যাদের কোনো ধারণা নেই সমাজ, যা তা বলে বেড়াচ্ছে, এইটা তো করছে না। এই এই প্রভোকেশন গুলো, এই উস্কানি গুলো, এই গানের এই যে আক্রমণ, এটার পেছনে দায়ী। কারণ একটা 14-15 বছরের ছেলে, ধরেন যে আমি নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি আমার মায়ের সাথে ছেলেবেলায় কীর্তনে চলে যেতাম রাতে, মা তখন দেখতো আমি ঘুরতাম, বন্ধু বান্ধবের সাথে বিড়ি সিগারেট খেতাম, একটু একটু কিন্তু প্রভাব তো বিস্তার করেছে। ওইখানে যদি আমি অনবরত শুনতাম কথা, হয়তো আমিও একজন উস্কানি দাতা কিংবা একজন সাম্প্রদায়িক মানুষ হিসাবে আবির্ভূত হতে পারতাম। এই জিনিসটা মনে রাখতে হবে, যে এই জিনিসটার উপর একটা থাকতে হবে। আমি বলছি না যে তাদের নিয়ন্ত্রিত করার নামে বন্ধ করে, আমার যে মহান বিষয়, আমার যে মহান ঈশ্বর, আমার যে মহান আল্লাহ, মহান পুত্রতা, তাকে ক্ষুণ্ণ করার মতো কথা আমি কেন বলতো? এবং আমার আমার যেটা মনে হয়, ধরেন এই সঙ্গীতের ব্যাপারে, এই যে আপনি বললেন না, অন্ধ যারা তারাই ভয় পাচ্ছে। জীবনানন্দ দাশের একটা কবিতার দুটো লাইন উদ্ধৃত করাতে পারছি না, মানে পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। কারা? যারা অন্ধ সবচেয়ে বেশি দেখে তারা, এরা এদের হাতে পড়েছে, এই জন্য আজকে এই অবস্থা। আর আরেকটা জিনিস আমি এটাও বুঝতে পারছি না, কিন্তু স্কুলে মানে সঙ্গীত শিক্ষাকে বন্ধ করতে হবে কেন? স্কুলে কি সঙ্গীত শিক্ষার প্রয়োজন নাই আসলে কোনো? কেন প্রয়োজন থাকবে না? স্কুলে যদি না হয়, সে জাতীয় সঙ্গীত গাইবে কি করে? আপনি দেখুন, আমরা যখন বড় হচ্ছি, তখন আমরা কি দেখেছি? স্কুলে ইয়ারলি একটা ফাংশন হতো, মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, নজরুলের গান, রবীন্দ্রনাথের মেঘের কোলে রোদ হেসেছে, এগুলো তো নির্দোষ নির্মল আনন্দের একটা গান। এবং এই যে সঙ্গীত বন্ধ করা, এটা কিন্তু একটা তালেবানি প্রক্রিয়া, এটা কিন্তু একটা অসম্ভব সাম্প্রদায়িক প্রক্রিয়া। যেটা দেখুন, আপনি যদি খুলে গেছে, আপনি মধ্যপ্রাচ্যে দেখেন তারা গান শুনছে, কিন্তু বিয়ের গান হয়, তাদের জমায়েতে গান হয়, তাদের পুরুষরা নেচে গান দেয়। গান পৃথিবীর সর্বত্র আছে। গান, আপনি প্রকৃতির সাথে গানের সম্পর্ক, আমি যে কথাটা আগে বলছিলাম, পাখির শীষ আপনি সামলাতে পারেন না, ওইটাও গান। নদীর ধ্বনি, নিস্তরঙ্গ নদীর যে ধ্বনি, যখন সবাই ঘুমিয়ে, আপনি গান থামাবেন কি করে? মানুষের গান পারেন না।
এবং স্কুলে যে গান থামানোর প্রক্রিয়া, এটি হচ্ছে আমাদের সমাজ এবং মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। এখানে আবার একটা গল্প বলতে ইচ্ছে করছে। আপনি জানেন যে রাজা হুসাইন শাহ আমাদের আমাদের সুলতান ছিলেন, তার আমলে শিল্প সংস্কৃতি সবকিছু ফ্লারিশ করেছিল বাংলায়। এবং হুসাইন শাহ দরবারে চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং গিয়েছিলেন। সেখানে হুসাইন শাহকে আপনার ময়ূর পুচ্ছ দিয়ে বাতাস করা হচ্ছিল, খেয়াল করেন। এইটা না মহাপ্রভু অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কারণ কি তার মধ্যে কৃষ্ণ ভাবের উদয় হয়েছিল, যে কৃষ্ণকে এরকম ইয়ে করে। এখন দেখেন দুইটা বিপরীত ধর্মের মানুষ গান বাজরে, একজন গেছেন রাজার দর্শনে আর রাজা বসে আছেন সিংহাসনে, দুই ধর্মের মানুষ, কিন্তু তারা পরস্পরকে শ্রদ্ধা করছেন। একজন তার নিজের ধর্মের আবহে মূর্ছা গিয়ে আবার রাজার কল্যাণে আবার জীবন ফিরে ফিরে এসেছেন, মানে রাজা তাকে শুশ্রূষা করেছেন। এই তো আমাদের সম্প্রীতি, এইটাই তো ছিল। সেখানে সঙ্গীতের সাথে এই বিরোধিতা তো আমি কোনো কারণ দেখি না। আপনি এটাকে 100% আপনার কবজায় নিতে না চান। এখন 100% কারণে মাথায় একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই ইদানিং যে তর্কটা উঠেছে, এটা আমার কাছে খুব গরম মনে হয়েছে। আসলে তো নোবেলটা 50-50 ছিল, 50 গ্রামীণ ব্যাংক, 50 ক্ষুদ্র ঋণ। এখন আপনি যদি ক্ষুদ্র ঋণ কেমনে সেটা বুঝতে না পারেন, তসলিমা কিভাবে আউট হয় সেটা বুঝতে না পারেন, এবং 100% কি করে নোবেল লরিয়েটের কাছে না যায় বুঝতে না পারেন, তাহলে আপনি আর উনারে রেসপেক্ট করবেন কি করে? আপনাকে এটা বুঝতে হবে যে 100% মানে 100%, এইখানে কোনো 50-50 নাই। এবং তসলিমা, আমাদের তসলিমা বেগম নোবেল জয়ী, পীরগঞ্জের একটি গ্রামে নাকি অত্যন্ত জরাজীর্ণ জীবন যাচ্ছে। না বিগত সরকার তার কথা বলেছে, না এখন যারা তারা কথা আছে। এই হচ্ছে আমাদের দেশের পরিণতি। কিন্তু এই 100% না বুঝলে ক্ষুদ্র ঋণ বুঝবেন না, ক্ষুদ্র ঋণ বুঝলে বন্দর বুঝবেন না, বন্দর না বুঝলে বান্দরও বুঝবেন না। হ্যাঁ, বন্ধন নিয়ে আলোচনা তুললেন আপনি, বন্ধনগুলো তো আমি দিয়ে দিচ্ছি। এই বন্ধন নাকি আমরা চালানোর উপযুক্ত না, আমরা নাকি সব চোর চোরটা, এবং বিদেশ থেকে নিয়ে আসা হবে, তারা বন্ধন করবে। কিন্তু আনুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার প্রশ্নটা হলো, তাহলে কি আমরা যারা চোর চোরটা ছিলাম আমাদেরকে কি ঠিক করতে হবে না? আবার আপনি যাকে নিয়ে আসছেন, তাকে আপনি কি শর্তে নিয়ে আসছেন, কোন মানে মানে ইয়ের মাধ্যমে, মানে কোন নিয়মের মাধ্যমে নিয়ে এসেছেন, ওটা আনলে আমাদের কিভাবে কি লাভ হবে, এই জিনিসটা নাকি আমাদের জানারও অধিকার নাই। এটা কিরকম ব্যাপার, এটা তো বুঝতে পারলাম না। আসলে জানেন তো বোধহয় শ্রীলঙ্কার কি ধরনের বিপদ হয়েছিল। হামানটোটা বন্দর এগুলো সব চীনকে দিল না? জি। হ্যাঁ, কিছু কিছু পরে ভারত হাতে পায়ে ধরে এ রোদ ধরে নিজেরা টাকা দিয়ে ছাড়াইছে, কিন্তু আসলটা ছাড়াইতে পারে না, কারণ এটা তো পারবো না। এখন আমি সোজা কথায় আসি, আপনি প্রথমে বললেন আমরা চার পার, তো এতদিন ভূতে চালাচ্ছে। এই যে এত বছর ধরে এই বন্দরটা বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে উৎপত্তি হয়নি। আমাদের চট্টগ্রাম মতো ইতিহাসের একটা বন্দর, এবং এই বন্দর আসছে বিদেশি তো পৃথিবীতে নাই, সবাই এসছে। যেখানে দুয়ারা দেখবেন, আরমানি টোলা, আর্মেনিয়ান গির্জা দেখবেন, কারণ সবাই ছিল, ফিরিঙ্গি বাজার দেখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তখনই চালাবে, এখন চালাতে পারবে না কেন? আপনি এই কথা বলছেন না যে আপনার সাথে যে চুক্তিটা হয়েছিল বা যে শর্তে আপনাকে আনা হয়েছে আপনি সেই শর্তটা পূরণ করেছেন। কারণ আজকে এসে আপনি ডিজিটালাইজেশন, আপনাকে ডিজিটালাইজেশন করবার জন্য তো হাতে ধরে কাউকে আনতে হয়। ওদের 2 জন এক্সপার্ট আসলেই এনাফ, ওদের 10 জন এক্সপার্ট আসলেই এনাফ। পুরোটা দিয়ে দিচ্ছেন কেন আপনি? পুরোটা দিয়ে দেওয়ার পেছনের যে রহস্য, সেই রহস্য উন্নত না হওয়ার জন্যই বলছে এই কারণে এটা বলা যাবে না, এই কারণে এটা বলা যাবে না। এবং আমি আপনাকে প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের কি সেই আইনগত ভিত্তি আছে যেটা তারেক ঠিক রহমান ঠিক তুলেছে এই বলে আপনি প্রশ্নটা কিন্তু বলছিলেন? ঠিক এই প্রশ্নটা কিন্তু গতকালকে আমি দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব করেছেন। উনি বলেছেন যে জি, এই ধরনের কাজ করার কোনো এখতিয়ারই তো আপনাদের নাই, আপনাদের দায়িত্ব হলো ডে টু ডে কাজগুলো করার। আপনি একটা মানে এক্স্যাক্টলি, অল্প দিনের সরকার, আপনি 30 বছরের জন্য কিভাবে একটা ইজারা দিচ্ছেন, লিজ দিচ্ছেন? 30 বছর তো লম্বা একদম। সময়, তাই না? আপনার তো মনে হয় না পঁচিশে একবার দিয়ে 200 বছর আর তাড়ানো যায়নি? 2 বছর। এবং আপনার এটা যে কত বছরের জন্য আছে, এটা সুদূর প্রসারী প্রভাব। আমি খুব দূরে যেতে চাই না আপনার, আমাদের, আমি চাই না যে ওদের
অর্থনৈতিক সমৃদ্ধি একটা বিষয়, সামাজিক সমৃদ্ধি একটা বিষয়, এবং সামাজিক পবিত্রতা আরেকটি বিষয়। যে কলোনিয়ালিজম, এই যে এখানে একটা আন্তর্জাতিকতা আর বিশ্বায়ন, দারুণ দিন আমি শুনলাম জায়গায় এই ব্যাখ্যাটা, যে আন্তর্জাতিকতা হচ্ছে আপনার সাথে বিনিময়, আপনিও আছেন আমিও আছি। বিশ্বায়ন, নো, তুমি আমার কথা মতো চলবা, আমি এটা দখলে নিলাম, আমি এটা লিজ নিলাম, আমি যা বলি তাই হবে। তো আমরা যদি সেই বিষয়ে নাই এখানে, তাহলে আপনাকে আমি একটা মানে ভালো লাগে আমাদের নূর মোহাম্মদ কোথায়, আমাদের মুজাহিদুল ইসলাম সেলিম কোথায়, আমাদের সুজনের বদি এরা কোথায়, কোথায় সুলতানা কামাল? আমার গল্প বলি মাসুদ ভাই, খুব অল্প অল্প সময় নিয়ে, যে এক লোক লন্ঠন হাতে রেল লাইনের উপর দিয়ে চলে যাচ্ছে, ভালো একটা হ্যারিকেন হাতে। তো আপনার এক লোক দেখে বলে, কালু তুই কই যাস? কয় আমি আর এই জীবন রাখুম না, আমি জীবন চাইতেছি। কয় জোর? কয় হ্যাঁ। কয় কেমনে জীবন দিবি? কয় রেলগাড়ির তলায়। কয় আচ্ছা ভালো, এর মধ্যে এরকম একটা হ্যারিকেন নিছস করে। কয় আমি কি সামরাই আমায় ফেলে, বুঝছেন? এরা জান দিতে রাজি, কিন্তু লন্ডন নিয়ে বেরিয়ে, যে কাউকে দেখা যাচ্ছে কিনা, এনসিপি আসতেছে কিনা, মিলিটারি আসতেছে কিনা, বা আমার আমেরিকা ভাই আসতেছে কিনা। সব বড় কথা হচ্ছে, যদি সত্যের খাতিরে সত্য বলতে হয়, এদের ওই অবস্থান বাংলাদেশে তারা যাই বলুক না কেন, আমাদের মতো সব পুঁজিবাদী দেশে, আমরা তো ভাই পাপী মানুষ, পুঁজিবাদী দেশে চলে এসেছি। আমরা বামপন্থার জন্য লড়াইও করিনি, আপনারা বামপন্থা লড়াই করে মেয়েকে রেখেছেন ওইখানে, কাজে আমরা নিরাপদ। এবং এই বন্দরের ব্যাপারে তাদের ইস্তদা, এটা আমার কাছে মনে হয়েছে সাইলেন্স ইজ মোর দ্যান ভায়োলেন্স, তাদের কলা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আর কি বলবো, আসলে যে কথাগুলো আজকে আলোচনা করলাম, আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ কোথাও আমি কিন্তু কোনো আশার কোনো এই দেখছি না, মানে আপনার দৃশ্য দেখছি না, আশার আলো দেখছি না। মানে আমাদের আমার কাছে মনে হয় যে কালচারাল যে উইং গুলো আমাদের আছে, এগুলো যদি আপনি একটা একটা করে ধ্বংস করে দিই আমরা, আমাদের অর্থনৈতিক যে জায়গাগুলো আছে সেগুলোকে যদি আমরা ক্রিপল করে দেই, তাহলে কিভাবে দেশ, কিভাবে আমরা এই যে আমাদের নতুন ছেলেরা বলছিল নতুন বন্দোবস্ত তারা আনবে, নতুন বন্দোবস্ত কি এগুলো? মানে খুব মানে আতঙ্কিত বোধ করি। আপনি কি এইটা আমার শেষ প্রশ্ন, একটু জানতে ইচ্ছা করছে আমার, যে 1 বছরের উপর তো হয়ে গেল, 1 বছর 3 মাস হয়ে গেল, আমাদের এই মানে ছাত্ররা যারা নাকি মানে আপনার এই হাসিনা সরকারের পতন ঘটালো বলে তারা নিজেরাও দাবি করে, এবং তারা কিন্তু বলেছিল জুলাই যে তারা অভ্যুত্থানের নতুন নায়ক। বন্দোবস্ত চায়। তা আপনি কি মানে নতুন বন্দোবস্ত জিনিসটা বলে তারা কি বুঝিয়েছিল, আপনি কি এতদিনে টের পেয়েছেন যে নতুন বন্দোবস্তটা কি আসলে? একটা জিনিস টের পেয়েছি, একটা জিনিস টের পেয়েছি, তার সমানকে চর মারা, দাড়ি গোঁফ ধরে টানাটানি, জুতোর মালা পরিয়ে দেওয়া, স্কুল শিক্ষককে, স্কুল শিক্ষক আমি নিতে পারিনি, প্রাইমারি স্কুল শিক্ষকের অপমান আমার কাছে মনে হচ্ছে বজ্রাঘাত তুললো, মাথায় বাজ পড়ালো। আরো একটা জিনিস তারা করেছে, যে কি করে অসম্মান করতে হয়, অনেক কষ্টে। মাসুদ ভাই আপনি যখন শেষ দিকে এসে ইমোশনাল করে ফেলেছেন, আমরা অনেক কষ্টে কিন্তু 50 বছরে একটা নৈতিক মূল্য রেখেছিলাম। আর যাই হোক, আমরা আমাদের সিনিয়রদেরকে কখনো অপমান, মতান্তর ঘটতে পারে, মত দ্বৈধতা ঘটতে পারে, মত বিভেদ ঘটতে পারে, তাই এভাবে জুতো দিয়ে পিটিয়ে, গায়ে হাত তুলে, আজকে বাংলাদেশে আমি কারো পক্ষে বলছি না, পুলিশ আমার মায়া হয়, ওরাও মারে, কিন্তু ওদেরকে যে এভাবে মারতে পারে এটা তো আগে আমরা টের পাইনি কখনো। এবং আমি আমি ইয়েকে দেখলাম, ঠিক আছে, ওই যে আহ আব্দুল নূর তুষার, ভালো বলেন উনি, খেপে গেছে, খেপার তো কারণ আছে। এই মেয়েগুলো, আমি সবসময় এটা ভাবি, এদের অভিভাবক নেই যে ছেলে মেয়েগুলোর রাস্তায় এই ধরনের খিস্তি নোংরা গালাগালি, এটা তো আমাদের সাথে যায় না। তো এই 1 থেকে 1.5 বছর আমি শেষ করি, এই 1 থেকে 1.5 বছরে যে স্কেলে অধপতন হয়েছে, সেই স্কেলকে সমান্তরাল করতে গেলে আরো 10 বছর লাগবে। এমনকি তাদের আপনারা পপুলার করে দিচ্ছেন ক্রমাগত, কারণ টের পাচ্ছে যে আগের আমলই ভালো ছিল, বলা শুরু করেছে। তো তাও যদি তাদেরও আপনারা সময় দিতে সময় তাদের বাধ্য হবে সময় নিতে, কারণ খোল নলচে সহ পুরো পাল্টে দিয়েছেন তারা, এবং সেটা নেগেটিভ গিয়ারে।
কাজে পজিটিভ গিয়ারে আনতে ইট টেক্স টাইম। তো আমি আশাবাদী, আমি শেষ করার আগে আপনাকে শুধু একটা কথা বলবো, আমি আশাবাদী এই কারণে, darkest is the night, the dawn is there। যতই রাত ঘনীভূত হবে ততই জগৎটি। জি, অনেক ধন্যবাদ। চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী যে কিছু বক্তব্য ছিল, যে প্রশাসনকে তাদের কথা অনুযায়ী চলতে হবে, তাদের কথা অনুযায়ী মামলা দিতে হবে, তাদের কথা অনুযায়ী গ্রেফতার করতে হবে, যে কথাগুলো বলেছিলেন, এবং সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আমি তার সঙ্গে আরেকটা পয়েন্টে কথা বলেছিলাম যে আল্লাহ চান যে জামাত নির্বাচনে জয়ী হোক, সে কথাটাও আমি বলেছিলাম। সেটা নিয়েও যে আমরা শিরোনাম করেছিলাম যে আল্লাহ কি চান সেটাও জানে জামায়াত। যাই হোক, এইগুলো নিয়ে বেশ কিছু মন্তব্য এখানে এসেছে এবং সেই মন্তব্যগুলোর প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান। আজকে প্রথম যে কমেন্টটা আমি পড়তে চাচ্ছি সেটা হলো, লিখেছেন ব্যাপারী আলামিন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। জামায়াতে ইসলামী লেবাসধারী রাজনীতিবিদ জামাত একসময় বাংলাদেশের জনগণের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এরপর লিখেছেন রেজওয়ান রিজু, তিনি লিখেছেন, স্যার আবেগে বলে ফেলেছে, বিবেক কাজ করে নাই, মানে ওই শাহজাহান চৌধুরীর বক্তব্য সম্পর্কে। আরেকজন লিখেছেন বিডি লাইফ অ্যান্ড কালচার, তিনি লিখেছেন, ধন্যবাদ মাসুদ কামাল স্যার, অপেক্ষায় ছিলাম আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা কখন শুনতে পারবো। মানুষের মনের কথা সবসময় মুখ দিয়ে বের হয়ে যাবেই। যে মাত্রায় ভূমিকম্প হয়ে গেল, এক ঝাঁকুনিতে আমার জান যায় যায় অবস্থা, কতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেল, আর আমরা বেকুব জনগণ এখনও ক্ষমতা খুঁজে চলছি। হাইরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলেই ঠুস। যে আধ্যাত্মিক কথা। এরপর লিখেছেন মিস্টার মঞ্জুরুল হক, তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাইয়ের কমেন্ট সেকশনে আজ কোনো জামাতি কমেন্ট করবে না। মিস্টার মঞ্জুরুল হক সাহেব, আপনি বোধহয় আপনার ধারণা ঠিক নয়, কারণ এখানে জামাতের পক্ষে অনেকগুলো কমেন্ট কিন্তু এসেছে, সেগুলো আপনি পরে পাবেন। আর না পড়ার কিছু নেই, আমি তো একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, আলোচনাটা যদি জামাতের বিপক্ষেও যায় সেটা নিয়ে কমেন্ট না করার কিছু নেই, তাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে, আমারও তো কিছু ভুল হতে পারে। আপনি কমেন্টগুলো দেখলে পড়লে বুঝবেন যে কিছু ভুল আমিও কিন্তু করেছি। কাজেই ভুল মানুষের হতেই পারে, সেটা নিয়ে এত মানে আপনার ভুল হবেই না এত দৃঢ় মানে আপনার সিদ্ধান্ত যাওয়া উচিত না। আমার ভুলটা আপনি একটু পরে বুঝতে পারবেন, আমি নিজেও সেটা স্বীকার করছি। এরপরে মন্তব্যটা লিখেছেন লিমিট ক্রস, তিনি লিখেছেন, ইসলামের দৃষ্টিতে রাজনীতি ইসলামের অপরিহার্য অংশ। আপনি যদি ইসলামের ব্যাপকতা সম্পর্কে না জানেন, সেটা আপনার জ্ঞানের দৈন্যতা। মিস্টার লিমিট ক্রস, আপনাকে আমি বলি, অবশ্যই আমার জ্ঞানের দৈন্যতা, আমি অনেক কিছু জানি না, কিন্তু ইসলামের দৃষ্টিতে রাজনীতি ইসলামের অপরিহার্য অংশ, এই বিষয়টা আপনি কোথায় পেয়েছেন ভাই? কোনো সন্দেহ নাই, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বড় একজন মানে রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার সময়ে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটে, কিন্তু ইসলামের দৃষ্টিতে রাজনীতি অপরিহার্য অংশ, ইসলামের অপরিহার্য অংশ, এটা কিভাবে? মানে এটা কোরআন শরীফে কোথাও আছে? রাজনীতি এই জিনিসটা আছে? মানুষের কল্যাণ আপনি করবেন, মানুষের কল্যাণ তো রাজনীতি না করেও করা যায়। কাজেই মানে মুখস্থ কথা না বলে মনে হয় ভালো, আপনি একটু খোঁজখবর নেন, নিয়ে তারপরে কথা বলেন। যদি হয় ভালো, আপনি আমাকে একদম তথ্য প্রমাণ সহ বলেন ভাই, কোনো সমস্যা নেই। তাই যদি হতো না, সারা দুনিয়াতে একমাত্র আমরাই মানে ইসলামী দল করতেছি না, তো আরও অনেক দল আছে, অনেক দেশ আছে, সেগুলোতে এরকম আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এরকম কয়টা পাবেন আপনি? জহির ইসলাম লিখেছেন, উনি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলেন নাই। আমি বলেছিলাম যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামকে ক্ষমতায় নেবেন, এই কথাটা আমি বলেছিলাম। জহির ইসলাম সাহেব বলতেছেন যে উনি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলেন নাই। বক্তব্যটা ভালো করে শুনবেন। উনি বলেছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামেরকে ক্ষমতায় নেবেন। মিস্টার জহির ইসলাম, আপনার সঙ্গে আমি একমত যে এখানে আপনি যেটা বলেছেন এটি ঠিক, আমারটাই একটু ভুল হয়েছে। ভুল হয়েছে এই কারণে, আমার ভুলটা আমার ইচ্ছাকৃত না। আমি কিন্তু ওনার ভিডিওটা পেয়েছি, আমি যেখানে ভিডিওটা পেয়েছিলাম সেখানে
আমার মনে হচ্ছে এই কথাটুকু নাই। উনি যারা ভিডিওটা আপ করেছেন তারা আমার মনে হচ্ছে এটুকু বাদ দিয়ে কেবল আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামকে ক্ষমতায় নেবেন। তো আপনার এই কমেন্ট পাওয়ার পর আমি নিজে এটাকে অনেকগুলো জায়গায় সার্চ করে শেষ পর্যন্ত আমি খুঁজে পেয়েছি একটা জায়গায়, যে স্টার নিউজ খুব সম্ভবত, এই টেলিভিশনের একটা নিউজে আমি দেখেছি, পুরোটা পেয়েছি আমি। এবং সেখানে উনি বলেছেন যে আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামকে ক্ষমতায় নেবেন। উনি আমার মনে হচ্ছে এই কথাটা আগে যুক্ত ছিল, কিন্তু প্রথম আমি যেখান থেকে করেছিলাম বলেছিলাম মন্তব্যটা করেছিলাম সেখানে আমার মনে হচ্ছে ওটুকু আমি পাইনি, মানে ওরা ওখানে ওটুকু আপ করেনি। তাদের এই জায়গাটাতে আমি যারা করেছিল কাজটা তাদের সমালোচনা করছি। আমার কথা হলো কি, যখন কেউ কিছু একটা বলে তার পুরো বাক্যটাই কিন্তু থাকা উচিত। বাক্যাংশ দিলে পরে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার জন্য এই ভুল বুঝাবুঝি হয়েছে এবং এই জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। কিন্তু তারপরেও আমার একটা কথা, যদি আপনার মনেও হয় সেটাই বা হবে কেন? আপনার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এটাই বা আপনি ভাবেন কেন? আপনি বলতে পারতেন যে আমার মনে হচ্ছে আল্লাহ হয়তো আমাদের দিকে তাকাবেন, আমাদের ভালো ফল করতে দিবেন। কিন্তু জামাত ইসলামকে আল্লাহ ক্ষমতায় নেবেন, এটা আপনার মনে হয় যদি, সেখানেও কিন্তু একটু ব্যাপার আছে। তারপরে আমি বলবো যে আমি আসলে এটা ভুল বলেছিলাম এবং এই জন্য আমি দুঃখিত। লাইফ ইজি অ্যান্ড সিম্পল। তো উনি লিখেছেন, যার বক্তব্যকে দলই স্বীকার করলো না তার বক্তব্য নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে ফেললেন, হাস্যকর। কেন ভাই ভিডিও বানানো যাবে না কেন? দল তো স্বীকার করে নাই পরে, এবং দল তাকে অস্বীকার করে নাই। দলকে বলেছে যে শাহজাহান চৌধুরী আমাদের দলের কেউ না, তো বলেনি। শাহজাহান চৌধুরী দলের প্রবীণতম একজন মেম্বার এবং খুব গুরুত্বপূর্ণ মেম্বার। সে গুরুত্বপূর্ণ নেতা দলের। তাকে কি তার নেতৃত্ব থেকে সরাই দেওয়া হয়েছে? তাকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে? দল বলছে যে উনি যা বলেছেন এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। তো ওনার ব্যক্তি হিসেবে ওনার অবস্থান আছে না সোসাইটিতে, ওনার এলাকায় আছে না, দলের মধ্যে আছে না? এটা নিয়ে ভিডিও বানানো যাবে না কেন ভাই? আর এখানে হাসির কি হলো? আপনি কোথায় হাস্যকর দেখলেন? শুনেন ভাই, একটা কথা বলি, যদি আপনার বিপক্ষে কিছু যায় যেটা আপনার কাছে কোনো জবাব নাই, সেটা এরকম কথা যদি কেউ বলে সেটাকে হাস্যকর বলা তো ঠিক না। যা হোক, আপনার দল তো স্বীকার করেছে উনি কাজটা ঠিক করেন নাই, ওটিকে যথেষ্ট। তারিকুল ইসলাম লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসে কার হাত থেকে খেজুর নিয়েছিলেন মনে আছে কামাল ভাই? আপনার কপাল ভালো, ইউটিউব কমেন্টে ছবি দেওয়া যায় না, নাহলে ছবিটা সহ দিতাম। এটা কপাল ভালোর কি আছে ভাই? আপনি যদি আমার সেই ছবিটা দিতেন তা আমার কপালে খারাপের কি আছে? আমি তো কোনো কপাল খারাপ দেখি না। দেখেন, আমার কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো ধরনের বিশেষ ভালোবাসা, বিশেষ আনুগত্য, বিশেষ বিরাগ, বিশেষ ঘৃণা নাই। আমার কাছে সব দলই সমান। কোনো একটা দল যখন ভালো কাজ করে আমি তার প্রশংসা করি, কোনো একটা দল যখন খারাপ কাজ করে তখন তার আমি সমালোচনা করি। হিসাব ভাই সিম্পল। সশস্ত্র বাহিনী দিবসে কার হাত থেকে খেজুর নিয়েছিলাম এটা মনে না থাকার কোনো কারণ নাই। খেজুর নয়, আপনি ওটা বুঝতে পারেননি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার সঙ্গে আমার সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং উনি অত্যন্ত মানে সহৃদয়তার সঙ্গে আমার সঙ্গে কথা বলেছেন। অত্যন্ত অসাধারণ ওনার ব্যবহার। আমি ওনার আচরণে রীতিমতো মুগ্ধ হয়েছি যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের সঙ্গে উনি কথা বলেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন, একাধিকবার কথা বলেছেন। এবং একবার উনি আমার সঙ্গে যখন কথা বলতে আসছেন তখন ওনার হাতে একটা আঙুর ছিল, সে আঙুরটা উনি আমাকে দিয়েছেন এবং ওটা দিতেই পারেন, অন্যায় হয় নাই। একটা মানুষ আরেকটা মানুষকে কিছু একটা দিতে পারে, উনি কিছু একটা খাচ্ছিলেন, আমার একটা আঙ্গুর খাওয়ার জন্য দিয়েছেন। আমি খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। ওখানে পাশে আমার স্ত্রীও ছিলেন, ওনাকে আমি দেখিয়েছি যে আমাকে উনি খেজুরটা দিয়েছেন, তো আমি যেটা খেয়েছি। কিন্তু এখানে তো কিন্তু মানে আপনি ছবি সহ দিলে আমার তো কোনো লস হতো না, কারণ আমি তো এখানে তো জামাতের আমির, উনি এই দেশের একজন নাগরিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পলিটিক্যাল লিডার, এবং আমার সঙ্গে জামাতের সঙ্গে কোনো শত্রুতা নাই, আমিরের সঙ্গে তো আরও নাই। আমি ওনাকে পছন্দ করি পার্সোনালি, কারণ ওনার কথাবার্তা আমার কাছে খুবই সেন্সিবল মনে হয়। তো সেক্ষেত্রে আপনি এটা কিসের ভয় দেখালেন, কী কারণে কী করলেন ভাই বুঝতে পারলাম না। যাই হোক, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম ইংলিশ টিচার, আচ্ছা
উনি ইংলিশ টিচার। উনি লিখেছেন, আপনি আগে বলেন আপনি কি ধর্ম বুঝেন? ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। এখানে রাজনীতি নয়, শুধু বিশ্বের সব কিছুর বর্ণনা আছে। আর এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি মুসলিম। তো ভাই আমার এই যে যে কন্টেন্টটা আমি করেছিলাম তার সঙ্গে আপনার এই কথার কি আছে, মানে আপনার মিল আছে আমি তো বুঝতে পারলাম না। আমি ধর্ম বুঝি কি বুঝি না আমার ব্যাপার, আপনি বুঝেন ভাই, আপনিও তো বুঝেন, কারণ আপনি ইংলিশ টিচার যেহেতু বুঝতেই পারেন। কিন্তু এই প্রশ্নটা আমি করতেছি না আপনাকে। ধর্ম বোঝার জন্য সবাইকে একই মাত্রায় বুঝতে হবে এমন কোনো আইন নেই। যেমন আপনি ইংলিশ টিচার, বাংলাদেশে অনেক লোক ইংলিশ বুঝে, হয়তো আপনার মতো বুঝে না, কারণ আপনি টিচার, আপনি অনেক বেশি বুঝেন। কারণ এই জন্য কি বাকিরা কেউ ইংলিশ কথা বলতে পারবে না? তাদের ইংলিশ বলার নিষেধ নাকি? কাজেই কি আছে কোরআনে, কি আছে পরিপূর্ণ জীবন বিধান, কি বিধান, এটাকে অস্বীকার করেছি কোথাও? যেটা প্রসঙ্গ উঠে নাই সেই প্রসঙ্গ নিয়ে কথা বলেন কেন? যাই হোক, ইদ্রিস আলী লিখেছেন, আমাদের দেশের হকপন্থী আলেমের আগেই বলেছে, আলেমরা আগেই বলেছে, নীল নদীর পানি যেমন নীল না, তেমনি জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না। কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে তারা এটাকে ইসলামিক দলের সাথে প্রতিষ্ঠাতা করতে চেয়েছিল মানুষের সামনে, কিন্তু আজ সেটা পরিষ্কার হয়ে গেছে যে তারা কত বড় ভণ্ড। গ্রেট বাংলাদেশ OA লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি যার কথা বলেছেন অবশ্যই উনি মাথা খারাপ কাজ করেছেন কথা বলে, কিন্তু এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ভাই। ওই লোককে দিয়ে জামাত ইসলাম চলে না। আর আপনিও পাইছেন, আর কোনো টপিক পান নাই, শুধু এগুলো নিয়ে সমালোচনা করতে। একটা টপিক নিয়ে এত কথা বলার দরকার কি? বিএনপি ও আওয়ামী লীগের হাজারো হাজারো এরকম টপিক ছিল, তখন আপনি কোথায় ছিলেন প্রত্যেকটি টপিক নিয়ে কথা বলার জন্য? আসলে ভাই আপনারা জামাতকে অপছন্দ করেন বলে প্রতিটা খুঁটিনাটি নিয়ে আপনারা কথা বলেন, এটাও ঠিক না, এটা বাড়াবাড়ি। গ্রেট বাংলাদেশ ভাই একটা কথা বলি, জামাত নিয়ে আমি সবচেয়ে কম কথা বলেছি। জামাত নিয়ে বোধহয় এটি আমার একমাত্র কথা বলা, এবং সেটাও একটা ঘটনা ঘটেছে বলে আমি ঘটনার প্রেক্ষিতে বলেছি। আর বিএনপি আওয়ামী লীগ নিয়ে যে কত কত কন্টেন্ট আমি করেছি, আপনি একটু প্রিভিয়াস কন্টেন্টগুলো তাকালেই বুঝতে পারবেন। মানে আপনার কাছে এবার খারাপ লেগেছে, এই জন্য আপনি বলছেন যে এটা আমার বলা বাড়াবাড়ি। ভাই কোনো কিছুই বাড়াবাড়ি না। এই যে আপনি এত বড় একটা কথা আমাকে নিয়ে লেখলেন যার কোনো সত্য কোনো ভিত্তিই নাই, আমি তো এটাকেও বাড়াবাড়ি মনে করি না। আমি মনে করি আপনি লিখেছেন, আপনার মনে হয়েছে লিখেছেন, লিখবেন, এবং আপনি লিখেছেন মানে আমিও পড়েছি, এতে কোনো সমস্যা তো নাই। কারো যদি একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনা নিয়ে কথা বলতে পারবো না? বরঞ্চ আমি তো মনে করি জামাতে ইসলাম আমার এই কথাটাতে বরং খুশি হয়েছে। শাহজাহান চৌধুরী সাহেব এরপরে খুব সতর্ক হয়ে যাবেন, আমি তো ওনাদের উপকার করেছি। সমালোচনা করা মানে কিন্তু নিন্দা করা নয়, তাই না? মোহাম্মদ হুসাইন লিখেছেন, জনাব মাসুদ কামাল, জামাত শিবির কি ও কত প্রকার তা কেবল জানে 80-90 দশকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল, এখনও মনে পড়লে গা শিউরে ওঠে। হে আল্লাহ, তুমি জামাত শিবির থেকে আমাদের হেফাজত করো, আমিন। হ্যাঁ, ওই সময়টাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের খুবই দুর্দণ্ড প্রতাপ ছিল, এবং তাদের বিরুদ্ধে যে শিবিরের বিরুদ্ধে এখন যে রক কাটার একটা অভিযোগ মাঝে মাঝে শোনা যায়, সেটা কিন্তু ওই সময়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু উৎপত্তি এবং ছড়িয়ে পড়েছিল। সরওয়ার হোসেন লিখেছেন, মাসুদ ভাই কলেজ জীবনে শিবিরের যে চরিত্র দেখেছি তাতে আমি জামায়াতকে বিশ্বাস করতে পারি না। আপনি লিখে রাখুন, যদি জামায়াত ক্ষমতায় আসে তবে আওয়ামী লীগ থেকে বেশি স্বজন পেতে হবে, আর সব ক্ষেত্রে জামাতের সার্টিফিকেট লাগবে। মানিক আলম লিখেছেন, তুমি যখন এই বক্তব্যটা দিতেছিলেন, মানে তিনি হবে ভুলে লিখেছেন, তিনি যখন এই বক্তব্যটা দিতেছিলেন তখন সেখানে জামায়াতের আমির উপস্থিত ছিল। কাউকে তো দেখলাম না বাধা দিতে, কেউ বাধা দেয়নি, কারণ এটা জামায়াতের প্রত্যেকটি নেতাকর্মীর মনের কথা। আমাদের দেশে কিছু কিছু লোক আসে, একটা ডায়লগ দেয় যে এতদিন বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এবার জামাতকে দেখতে চাই। তাদের উদ্দেশ্যে বলবো, দেখে নিন ক্ষমতায় যাওয়ার আগের অবস্থা দেখে নিন, আর পরে দেখার সুযোগ পাবেন না। আনোয়ারুল হক লিখেছেন, শ্রদ্ধেয় জনাব মাসুদ কামাল ভাই, বলার কিছু নাই, রাজনীতির সাথে ধর্ম মিশে গেছে,
বলছিলাম টুপির কথা। হ্যাঁ, আমরা মুসলমান হিসেবে টুপি পরি, কেউ ওয়াক্তিয়া নামাজের সময়, আবার কেউ সার্বক্ষণিক টুপি পরি। কিন্তু গত কদিন ধরে দেখছি বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব টুপি পরে সভা সমাবেশে যাচ্ছেন। আজ দেখলাম এনসিপির জনাব নাহিদ ইসলাম টুপি পরেছেন। এই বিষয়ে দর্শকের কথা অনুষ্ঠানে আপনার দু কথা শুনতে চাই। দেখেন ভাই, টুপি পরা না পরা মানুষের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। যদি কেউ পরে আরাম পায় পরবে। এখন মানে টুপিটাকে আমি যদি ধর্মীয় পোশাক ধরি, ধরা উচিত না, পোশাকের কোনো ধর্ম নাই। তারপরে আমি ধরলাম এটা আমাদের একটা ধর্মীয় একটা ইঙ্গিত বহন করে। টুপি কিন্তু আবার খ্রিস্টানরাও পরে। যাই হোক, ধরলাম এটা এটা নিয়ে মুসলমান যেটা বোঝানোর উপায়। তারপরে যদি এটা কেউ পরে, এতে তো খুশি হওয়া ছাড়া কোনো কারণ দেখি না। এটা আনন্দের ব্যাপার, ওনারা পড়েছেন। যদি এটা রাজনীতির একটা অংশ বানিয়ে ফেলায়, রাজনৈতিকভাবে মানুষকে প্রভাবিত করার জন্য পড়ে, সেটা ওই পাবলিকও বুঝে। এটা আমার আপনার বোঝার দরকার নাই। যাদের সামনে পড়ছে তারাও বুঝতে পারছে যে এই লোকটা এতদিন পরে নাই, হঠাৎ করে এখন পড়লো কেন। তার মানে একটা নাটক করছে, এটা মানুষ কিন্তু বুঝে যায়। কাজে আমি মনে করি যে যেমন আছেন সে তেমনই থাকেন। হয়তো একদিনের জন্য 2 দিনের জন্য নিজের খুব ধার্মিক এটা প্রমাণ করা তো কোনো দরকার দেখি না। আর ধার্মিক প্রমাণ করতে হলে আচরণ দিয়ে বোঝানো যায়, ওই টুপি পরে নয়। সোনিয়া মাসুদ দেখেছেন, মাসুদ কামাল ভাই প্রতিদিন আপনার এই কথা অনুষ্ঠান না দেখলে মনে হয় কি যেন দেখলাম না আজ। দোয়া করি সব সময় যেন দেখতে পারি এই কথা অনুষ্ঠান। জি, দোয়া করবেন ভাই। আলামিন হোসেন লিখেছেন, প্রিয় মাসুদ কামাল ভাই, আপনার আলোচনা খুব সুন্দর, আপনি নিরপেক্ষ কথা বলেন, আপনার অনুষ্ঠান আমি প্রতি রাতে শুনি। রাশিদা অ্যাক্টর তিনি লিখেছেন, মাসুদ কামাল আপনি কি বিএনপির চাঁদাবাজি নিয়ে কোনো একটা ভিডিও বানিয়েছেন? আপনি মাথায় হাত রেখে সত্যি কথা বলবেন আশা করি। ভাই, মাথায় হাত রাখতে হবে না, আমি সত্যি কথাই বলছি। বিএনপির চাঁদাবাজি নিয়ে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি কেউ ভিডিও করেছে। এবং আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকেই বিএনপি যে শুরু থেকেই চাঁদাবাজিগুলি বিভিন্ন এলাকায় করেছে, এবং এটা নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি। এবং কেবল ভিডিও না, আমি যখন বিভিন্ন টক শোতে বিভিন্ন টেলিভিশনে কথা বলি তখনও এইগুলি আমি উচ্চারণ করি। আপনার হয়তো মনে থাকবে না, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে জিজ্ঞাসা করেন, তাদের ঠিকই মনে আছে। মোবাইল ফুটেজ লিখেছেন, এটি শেষ মন্তব্য। প্রতিদিন অফিস শেষ করে এসে আপনার বক্তব্যগুলি শুনি এবং একমাত্র আপনার বক্তব্যকেই এই মুহূর্তে যুক্তিসঙ্গত এবং যথেষ্ট সত্য বলে মনে করি, এবং অনেকবার প্রমাণও পেয়েছি। আরেকটা বিষয় আমার মনে হয়, বিএনপি যেহেতু অনেক বড় একটা দল, তাদের উচিত এই মুহূর্তে বাংলাদেশে একটা আন্দোলন করা, যেটা কিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে নিয়ে, এবং এই নির্বাচন থেকেই যেন সেটা কার্যকর হয়, সেই বিষয়টা নিয়ে তাদের একটা আন্দোলন করা উচিত। তখন যেটা হবে, বাংলাদেশের সচেতন মানুষ এবং জনগণ। বিএনপি নেতাদের ইসলাম প্রীতি, হঠাৎ করে ধার্মিক হয়ে যাওয়া এবং ইসলামী লেবাস পরা এবং কিছু ইসলামিক শব্দ সচরাচর যেগুলো সাধারণত আমাদের দেশে আরবি পড়ুয়া যারা লোকজন রয়েছেন, কোনো মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, তারা যেভাবে ব্যবহার করেন ঠিক সেইভাবে তারা প্র্যাকটিস করার চেষ্টা করছেন, এবং তা নিয়ে যথেষ্ট হাস্যরসের উদ্ভব হচ্ছে। আরবি একটা জটিল ভাষা, এখানে উচ্চারণ, তারপরে সেটার অর্থ, সেটার প্রাসঙ্গিকতা, এটি খুব নির্ভুলভাবে যদি না হয়, তাহলে যারা শুনেন, যারা বোঝেন, তারা যিনি বলেন তার সম্পর্কে খুব মন্দ ধারণা পোষণ করেন। যেমন আপনি ইংরেজি জানেন না, কিন্তু ফটাফট ইংরেজি বলার চেষ্টা করেন। যেমন ইংরেজদের সামনে গিয়ে যদি বলেন টিং টুং টাং, বা চাইনিজ আপনি বলার চেষ্টা করেন, যারা চাইনিজ বোঝে না, বাংলাদেশি যারা লোকজন আছেন তাদের কিছু ফুফা, হুহা, চিচু এগুলো বলতে পারেন। কিন্তু যদি এই একই কথায় গিয়ে আপনি চীন দেশে গিয়ে বলার চেষ্টা করেন, তাহলে কী ধরনের হাস্যরসের তৈরি হবে। আবার আমরা যারা বাংলা ভাষা জানি, তো আপনি বাঙালিদের কাছে অদ্ভুত উচ্চারণে বাংলা বললেন, তো যেটা শুনে আপনি যাকে বলা হয়, যেমন বাংলাদেশে খুব একটা ভালো শব্দ মাগি, তো মাগির কিন্তু অসাধারণ একটি অর্থ রয়েছে, কিন্তু আপনি যদি কোনো ভদ্র মহিলাকে গিয়ে আপনি বলেন যে প্রিয় মাগি আপনি কেমন আছেন, কিংবা আপনি যদি কোনো পুরুষকে ভাতার, অনেক ভালো একটা শব্দ,
একজন এক পুরুষকে গিয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ভাতার, প্রিয় ভাতার, আপনি কেমন আছেন, তো কোনো পুরুষের মুখ থেকে, কোনো নারীর মুখ থেকে, যে মুখ থেকে আসুক না কেন, আপনি এই শব্দগুলো যদি স্থানকাল পাত্র ভেদে, এগুলোর অনেক সুন্দর অর্থ আছে, কিন্তু আপনি কোনো ভদ্র মহিলাকে যদি সালাম দেন, তো সেখানে কি পরিমাণ লঙ্কাকাণ্ড। আপনি বিএনপির যত বড় নেতা হন, মহাসচিব হন আর প্রেসিডিয়াম মেম্বার হন, আপনার পাঞ্জাবি আস্ত রাখবে না। তো এরকম একটা অবস্থা, আপনাকে স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন কথাবার্তা বলতে হবে। তো ইদানিং বিএনপির যে নেতাকর্মী যারা আছেন, তারা খুব ঘন ঘন মসজিদে যাচ্ছেন, গাঁজা টানেন, এলোমেলো কথাবার্তা বলেন, এবং বিখ্যাত গাঞ্জারু হিসেবে দেখা গেল যে তাদের দেখলেই বোঝা যায় যে এ সারাক্ষণ গাঁজার মধ্যে থাকে, এর স্বপ্নে গাঁজা, পকেটে গাঁজা, ব্যবসা বাণিজ্যে গাঁজা, সারাক্ষণ শুধু ঢুলতে থাকে। তো এরকম কিছু মানুষ ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ মিম্বরে দাঁড়িয়ে যাচ্ছে, মাথায় টুপি, এবং ইমাম সাহেবের হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে তাকে 2-4টি বক্তব্য দিতেই হবে। এখন হজের মরশুম শুরু হয়নি, কিন্তু ওয়াজের মরশুম সারা বাংলাদেশে চলছে, এবং সেখানে স্থানীয় নেতা যিনি এমপি প্রার্থী হবেন, বা ওখানকার যিনি সন্ডা গন্ডা হঠাৎ করে বিএনপি নেতা হয়ে গেছেন, তিনি যিনি ওয়াজ করতে গেছেন তার কাছ থেকে মাইক নিয়ে সেখানে কিছু ধর্মীয় বক্তব্য তাকে দিতেই হবে। লোকজন জানে যে কালকে সকালে সে গরু চুরি করেছে, পরশুদিন সে অমুক বাড়ির মাছ চুরি করেছে, এলাকার যত চাঁদাবাজি আছে সে সব কিছু নিয়ন্ত্রণ করে, ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ করে। সে এসে মানুষকে ইমান এবং একিনের ওয়াজ নসিহত শুরু করেছে। ফলে সারা বাংলাদেশে ভীষণ রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তৃণমূলে। আর কেন্দ্রীয়ভাবে বিশেষ করে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, তিনি সব জায়গাতে, সব দরবারে যাচ্ছেন। তিনি সেই হাটহাজারিতে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি পাজামা পরছেন, পাঞ্জাবি পরছেন, তার উপর কোটি পরছেন, মাথায় টুপি দিচ্ছেন। এরপর তিনি চেগাইয়ে বসে, 2 পা ফাঁক করে চেগাইয়ে বসে, তারপরে তিনি গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন। আর তিনি যখন চেগাইয়ে বসছেন, তখন যে ছবিগুলো আসছে স্পষ্টতই তার মোচা দেখা যাচ্ছে, দেখতে পারেন গিয়ে আপনি। একজন মানুষ, মানে লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত মানুষ, এইরকম কর্মকাণ্ড কেন করতে হবে তাকে? হোয়াই? তিনি তার মতো চলবেন, তার মতো যাবেন, তাকে দিয়ে কেন সব কাজ করাতে হবে বিএনপিকে? এরপরে অতি সম্প্রতি গিয়ে দেখা গেল যে তিনি একটি সমাবেশে গেছেন, সেখানে হাজেরানে মজলিস। তো হাজেরানে মজলিস এই শব্দটা কেন তাকে বলতে হবে? মজলিস, মজলিস শব্দের অর্থ কি? হাজেরান শব্দের অর্থ কি? হাজেরানে মজলিস শব্দের অর্থ কি? কেন তাকে এই কথাগুলো বলতে হবে? আবার তিনি বলার চেষ্টা করলেন, যেভাবে আমাদের দেশের মানে অসাধারণ, মানে এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, কিন্তু এখানে বলে রাখছি, দেলোয়ার হোসেন সাইদী সাহেব তার ওয়াজে এই শব্দগুলো ব্যবহার করতেন। তিনি বলতেন যে মানে কালো ছেলের নাম যেভাবে পদ্মলোচন, আমাদের দেশের অনেক লোক ওয়াজের মঞ্চে বসছে, হয়তো ঠিকমতো উজু করতে জানে না, সাইদী সাহেবের বক্তব্য, একটা হাদিসও জানে না, কোরআনও জানে না ঠিক মতো, কিন্তু সুর জানে, গান জানে, গল্প জানে। তারপরে পাশে একটা লকব আছে, সে অমুক পীরের মুরিদ, অমুক পীরের খলিফা, অমুক পীরের সন্তান। তো এই ধরনের মানুষকে বড় করার জন্য তার যারা ভক্ত রয়েছেন, অনুরাগী রয়েছেন, তারা বিভিন্ন উপাধি দেন, যেমন খতিবে দান, কুতুবে কুরকুরানি, জনাবে ফুরফুরানি, সাহেবে ঝুরঝুরানি। সাইদী সাহেব আরও ভালো করে বলেছেন। এইরকম যে উপাধি, এই উপাধি শুনে মানুষ তো বুঝে না যে কুতুবে কুরকুরানি বলতে কি বুঝাচ্ছেন, তারপরে সাহেবে দান বলতে কি বুঝাচ্ছেন, কুতুবে খানদান বলতে কি বুঝাচ্ছেন। কিন্তু মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না জানি কি হয়ে গেছে। আমাদের দেশে তো এরকম ঘটনাই ঘটে।
তো সেটা যারা বলেন আর যারা শুনেন ওই পর্যায়ে থাকে। কিন্তু সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যখন মাদ্দা জিল্লুহুল আলী, উচ্চারণটা এরকম, তো খতিব এবং ইমামদের সমাবেশে তিনি যখন মাদ্দা জিল্লুহুল আলী বলতে গিয়ে সেটা বিকৃত উচ্চারণ করেন, এটা তার দরকার ছিল না, তার এটা প্রয়োজনও ছিল না। তিনি মাথায় টুপি দিয়ে আরবি ভাষায় কথাবার্তা বলে তারপরে আবার তিনি সেখানে তারেক রহমান সাহেবকে আমাদের ইমাম, আমাদের জাতীয় ইমাম জনাব তারেক রহমান, আপনাদের ইমাম, এই কথাগুলো বলে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলেন, চারিদিকে যেভাবে ভুয়া ভুয়া শব্দ এলো, আসলে রাজনীতি কোথায় নেমে গেছে? এত দালালি কেন করতে হবে? সবার কাছে কেন এইভাবে এত মাথা নোয়াতে হবে? বাংলাদেশে এই যে ইসলামপন্থী যারা আছেন তারা তো সবসময় তাদেরকে নিয়ে ব্যস্ত থেকেছেন। দিন শেষে তারা ওই তাদের লোকদেরকে ভোট দিয়েছেন, বিএনপি দিয়েছেন, আওয়ামী লীগ দিয়েছেন, জামাতকে দিয়েছেন বা পীর সাহেবকে দিয়েছেন। এভাবে যদি মানে ইসলামপন্থীদের ভোটে মন্ত্রী এমপি হতো, তাহলে আপনি চিন্তা করুন যে চরমোনাই পীর সাহেব, তারপরে শর্ষিনার পীর সাহেব, ফুলতলির পীর সাহেব, যাদের লক্ষ লক্ষ মুরিদ রয়েছেন, মানে তাদের দলের যারা লোকজন তাদেরই তো পার্লামেন্টে আসা উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা আসেনি। বরং যারা ঠিকমতো নামাজ পড়ে না, এমনকি পেশাব করে পানি নেয় না, মদ্যপান করে, মাঝে মধ্যে বাইজি মহলে যায়, তো এই সকল মানুষই তো বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতির মূল ধারাতে আছে। তাদের মধ্যেই তো এমপি মন্ত্রী হচ্ছে। এরা দুর্নীতি করে, ব্যাংক লুট করে, তারপরে শেষে বিভিন্ন একেবারে সাধারণ পরিবার থেকে আসছে। কেউ বলে অমুকে দপ্তরির ছেলে, অমুকে সেই কবরস্থান মানে গোরখোদক ছিল। তো এই সমস্ত লোকজন গোরখোদক ছিল, কোনো অফিস ঝাড়ু দিয়েছে, পিয়ন ছিল, তারা হুট করে জনগণের ভোটে এমপি হয়ে যাচ্ছে। আবার এমপি হওয়ার পর তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়ার পর তারা সাহেব হয়ে যাচ্ছে, সুবা হয়ে যাচ্ছে। এটা তো আমাদের সমাজে প্রচলিত। এখন সেই লোকগুলো যদি হঠাৎ করে মসজিদে গিয়ে বায়তুল মাকরমের খতিব হওয়ার চেষ্টা করেন, ইমাম হওয়ার চেষ্টা করেন, এটা হীনমন্যতা, এটা দরকার নেই। কেন এই কাজগুলো এখন বিএনপির লোকজন করছে আমি এটা বুঝতে পারছি না। এটা তাদের অপমানের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। মানুষ তাদেরকে নিয়ে ঠাট্টা করছে, মস্কারা করছে। দলের ভিতরে তাদের যে স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথ নষ্ট হয়ে যাচ্ছে। দলের বাইরে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা ধীরে ধীরে একেবারে হাস্যকর হয়ে গেছে। আপনি একটা বাঘ, আপনি স্বাভাবিক ঠিক আছে, একটা বাঘ খুব সুন্দর বা জোরে জোরে আসলো, ভয় পেয়ে গেল, আপনি ভয় থর থর করে কাঁপছেন, একটা বাঘ চলে আসছে, কিন্তু বাঘ ডানে তাকালো, বামে তাকালো, হঠাৎ করে জোরে ভম করে একটা শব্দ করে বায়ু ত্যাগ করলো। মুহূর্তের মধ্যে দেখবেন আপনার ভয় চলে গেছে, আপনি হাসা শুরু করে দিয়েছেন। বায়ু ত্যাগ তো সবাই, বাঘ, সিংহ, হাতি, মানুষ, নারী, পুরুষ সবাই করে। কিন্তু যে বাঘটিকে আপনি ভয় পেতেন, হালুম করে আপনার উপর পড়বে, সে কাজটা করলো কি? কথা নেই বার্তা নেই, এসে একেবারে জনগণের মধ্যে সার্কাসের সামনে এসে ভম করে একটা পাত দিয়ে ফেললো। এই বাঘকে আপনি কিভাবে ভয় পাবেন? তো রাজনীতির এরকম একটা সৌন্দর্য রয়েছে, যার দ্বারা যে কাজটি মানায়, যার যে কাজটি করা উচিত সেই কাজটি তিনি করবেন। হ্যাঁ, করতে পারেন। আপনি ভালো করে আরবি শিখেন, সুর শিখেন, তাল-লয় শিখেন। আপনি যদি কোনো কিছু অনুকরণ করতে চান, কারো যদি পেশা বা তার সফলতা আপনাকে আকৃষ্ট করে, আপনি যদি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজ আপনাকে যদি আকৃষ্ট করে, কিংবা আপনি এখন তারিক মনোয়ার আছে, আজাহারি আছেন, তারপর অন্যান্য যে সকল ওয়াজের ময়দান আব্বাসী আছেন, তাদেরকে যদি আপনি অনুসরণ করতে চান, আপনি সেইভাবে পোশাক পরেন, সেইভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করেন, ওইভাবে একটা ভুঁড়ি বানান, ওইভাবে বড় একটা টুপি পরেন, তারপরে মঞ্চে ওঠেন, তারপরে কথাবার্তা বলেন। কিন্তু সেই প্রস্তুতি না নিয়ে আপনি যখন ভরা মানে জনসভাতে এইভাবে এই কর্মকাণ্ডগুলো করতে যান, তখন আলটিমেটলি দলেরও 12টা বাজে, আপনার নিজেরও 12টা বাজে,
দেশেরও 12টা বাজে। এবং সেই কাজটি এখন বিএনপির যারা তৃণমূলে আছেন তারা থেকে শুরু করে অনেকের মাথায় আমি এখন টুপি দেখতে পাচ্ছি। নির্বাচনকে সামনে রেখে তারা এখন মাহফিলে যাচ্ছে, এমনকি তাদের জনসভাতেও নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু টুপি তার মাথায় একখান থাকতেই হবে। এটা ঠিক সেই এটিএম শামসুজ্জামানের ভিলেনের মতো। এগুলো আসলে 2 পয়সায় কোনো মূল্য আসে না। প্র্যাকটিসিং মুসলিম হওয়া, ঘুষ দুর্নীতি বন্ধ করা, তারপরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দালাল হওয়া, এগুলো থেকে নিজেদেরকে বিরত রেখে যদি রাজনীতি করতে পারেন তাহলে এই ধরনের ভণ্ডামি লাগবে না। আর যদি অন্তর থেকে আসলে আপনি ইসলামের প্রচারক হতে চান, ধর্মকর্ম করতে চান, মানুষকে ধর্মীয় শিক্ষা দিতে চান, তাহলে প্র্যাকটিস করুন, শিখুন। তারপরে অন্য সবাই যারা ভালো করছে, একটা এমএ পাস ছেলে বা একটা এমএ পাস মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত, দেশ বিদেশে ঘুরেছেন, মন্ত্রী এমপি হয়েছেন, তিনি যদি আরবি বলেন, কোরআনের তাফসীর করেন, তার তাফসীর অন্য যে কোনো মানুষের সাথে ভালো হবে, কিন্তু তার জন্য তো প্রস্তুতি। তারপরেও কখনো কখনো এই সব চেষ্টার সত্ত্বেও আমি আসলে পারি না। কিন্তু যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা ভালো কিছু শুনতে চান, তাদের আমি হতাশ করব না। আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে, কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি। তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো, তবে তার আগে একটু জাস্ট জানিয়ে দিই। আপনারা জানেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে কাল রাতে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আগুনের লেলিহান শিখা, এবং আগুনটা 5 ঘন্টায় এটা নিয়ন্ত্রণে এসেছে। এটা খুবই স্পষ্ট, যদিও তদন্ত হবে, তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে আমি জানি না, কিন্তু ওইখানে একটা হাইটেক পার্ক করা হবে, একটা কম্পিউটার আইটির একটা পার্ক করা হবে। ওই জায়গাটা ঢাকার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সো ওইটা করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে। এবং এই আগুনটা যে লাগানো হবে সেটা আমরা এই কম্পিউটার কাউন্সিলের নেতৃবৃন্দের কথায় একটা আঁচ করতে পেরেছিলাম। এবং ওইখানে একটা হাইটেক পার্ক করার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ছিল তার আগে বস্তিবাসীদের কোথাও পুনর্বাসন করা হবে। কিন্তু এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, সুতরাং এখন যেটা করেছে যে এই গরিব মানুষগুলোকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে দিয়েছে। এখন এদের তো কোনো সে নাই, ডক্টর ইউনূসের কারো প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, সে কাউকে কেয়ার করে না, পুষে না। এখন এই সুযোগে এই এই শত শত হাজার হাজার মানুষকে এইভাবে রাতের অন্ধকারে নিঃস্ব করে দেওয়া হলো। আমি এটা নিয়ে ভেবেছি, এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে প্রকৃতি সম্ভবত বিচার করে, এবং প্রকৃতি যদি বিচার করে যারা এই মানুষগুলোকে এভাবে রাতের আধারে নিঃস্ব করে দেয়, তাদেরও কিছু না কিছু, কোনো না কোনো পথে প্রতিদান পাওয়া উচিত। খুব আমি এই বিষয়টা নিতে পারছিলাম না কাল রাতে। এর মধ্যে এই আরেকটা ঘটনা আসছে, যাতে আমরা করাইল বস্তির আগুনটার দিকে নজর না দিই। যখনই একটা ঘটনা ঘটায় এই ইউনূস গং, তখন তারা পাশাপাশি আরেকটা প্যারালাল ঘটনা ঘটায়, যাতে এই সব অপকর্মগুলো ধামাচাপা পড়ে যায়। তার মধ্যে এই যে শেখ হাসিনার ব্যাংকের লকারে 832 ভরি সোনা পেয়েছে। পোলাপানও কিন্তু কম ফাজিল না, তারা একদম মাপ ওজন সব হিসাব করে দেখেছে যে ব্যাংকের একটা লকারে 832 ভরি সোনার জায়গা হওয়ার কথা না। এবং আপনারা যারা শেখ হাসিনাকে জানেন, চেনেন, দেখেছেন, তিনি কি অনেক বেশি সোনার অলংকার পরে? তার সাজ কিন্তু খুবই মার্জিত, তিনি দেশি শাড়ি পরেন, হয়তো গলায় একটা মালা পরেন। তাকে আমি একদিনই দেখেছিলাম বালা পরতে, সোনার বালা। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে চা বাগানের শ্রমিকরা 1 টাকা 2 টাকা এরকম করে চাঁদা দিয়ে তার জন্য এক জোড়া বালা বানিয়ে উপহার হিসেবে দিয়েছিলেন, এবং তিনি সেই বালা দুটো পরে এভাবে দেখিয়েছিলেন যে আপনাদের এই ভালোবাসার উপহারটা আমি নিলাম, আমি তো এই সব স্বর্ণালঙ্কার খুব একটা ব্যবহার করি না, কিন্তু আপনাদের এটা আমি নিলাম। তো সেই মানুষটার 832 ভরি এবং অলংকার পাওয়া গেছে। কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যাংকের লকারে তার কোনো সোনা নাই, একদম ক্লিয়ার বলেছেন কোনো স্বর্ণালঙ্কার নাই। তাহলে আমার প্রশ্ন হলো, এই 832 ভরি সোনা কই থেকে আনা হইল?
কে কে এখানে ডোনেট করছে? এটা কি উপদেষ্টা এবং আরো যারা চামচা টামচা আছে তারা কি ভাগযোগ করে দিছে যে ভাই আমি 10 ভরি দিলাম, আপনি 5 ভরি দিলাম, বা এই 832 ভরি এখন কি হবে? নেত্রী খুব ভালো বলছে, যদি এই সোনা তার হয় তাহলে লকার থেকে এটা যেন করাইল বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত তাদের দিয়ে দিতে। তো ডক্টর ইউনূসের আসলে যখন সময় শেষ হয়ে আসে না, তখন এইসব বগিচকির নাটক, এই নাটকের যে স্ক্রিপ্ট সেগুলো দুর্বল হয়ে যায়, এবং নাটকের স্ক্রিপ্টের দুর্বলতা দেখে আমরা কিন্তু আজ করতে পারি যে ডক্টর ইউনূস যতই ঘাওড়ামি করুক আর ওই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক, খুব একটা সময় তাদের হাতে নাই। যাই হোক, আজকে মূল বিষয়টায় আসি। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছেন, এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে। সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছে, এবং তার 2 দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে। তিনি অজিত দোভাল এবং একটি মিটিংয়ে অজিত দোভালের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গারো উপস্থিত ছিলেন। তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন, এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন। এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন, রয়ের প্রতিনিধিরা আছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন, এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে। 4 দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান, এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয়, সব দলকে নিয়ে হয়, সেটা নিয়েই আলোচনা হচ্ছে। এর আগে যে ভারতে অজিত দোভালের সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জিও গারের উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন। সেই কথাটাই আবার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে, এবং বর্তমানে অসংখ্য নেতা কর্মী মিথ্যে মামলায় কারাগারে বন্দী রয়েছেন, তাদের মুক্তি, জামিন, এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে, এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসির রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে, এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এটি গ্রহণযোগ্য নয়। এখানে ডক্টর খলিল ছিলেন। ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয় ভালো ডেভেলপ করেছে, যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন। আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐকমত্য পোষণ করেছে। ইটস নট দ্যাট যে এগুলো শুধু ভারত বলেছে। মোটামুটি 3 পার্টির মধ্যেই, যে 3টা বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায়। আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে অজিত দোভালের সাথে মিটিংয়ে যখন ডক্টর খলিল দিল্লিতে ছিলেন, তখন কিন্তু অজিত দোভাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন, এবং বলেছিলেন 6 কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায়, যে বাংলাদেশ কি করলো। আমরা এই রিপোর্টটা দিলাম। তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন, যে 4টি সীমান্ত এলাকায়, বাংলাদেশ ভারতের 4টি সীমান্ত এলাকায়, উত্তরবঙ্গে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরকম মোট 4টি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল, সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে। তো এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল, বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি। তো এই আলোচনাগুলো আরো চলবে। আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ডে, স্পাই ওয়ার্ল্ডে, এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে, এবং একটি দেশের 17 জন গোয়েন্দা গত 14 মাসে খুন হয়েছে। সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো
অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে। কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে, তিনি যে কমিটমেন্ট গুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন, সমস্যা করে আসলে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না। তিনি মনে করেন তিনি আছেন, তার সাথে জামাত আছে এবং ওয়াকার আছে, সুতরাং কেউ তার কিছু করতে পারবে না। কিন্তু হাওয়া যে বদলাচ্ছে, আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে, আপনারা জানেন কিনা আমি জানি না, যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে, অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে।